বসে বসে আটা মেখে দিলাম। হ্যাঁ, 4টে রুটি আমি খাবো, তো বেলে দিলাম। অদ্রি যখন শেখছে, যেহেতু পায়ে দাঁড়াতে খুব কষ্ট, তো চলো একবার দেখি। ওঠাটাই কঠিন। দেখো, নিচে একটু হাত দিয়ে ঘুরিয়ে দেয়। হালকা করে চাপ দেয়, যেন ফেটে গিয়ে হাতে লাগে না। ব্যাস, দেখো কত সুন্দর রুটি। তো দেখো, কলকাতায় বাস করি ঠিক আছে, কিন্তু গ্রামের মানুষদের ধারণা শহরের মানুষরা পাশে থাকে না, কিন্তু আমার ক্ষেত্রে অন্যরকম মনে হয়। তো এখানে দেখো, দুটো ব্রেড একদম ভালো করে সেঁকে 1 কাপ কফি দিয়ে গেছে, এটা খাবো। এই যে পায়ের আপডেটটা দিই, অবস্থা দেখো, কোনো পরিবর্তন নেই। তো শুভ সকাল তার আমার জীবনে আসবে কি জানি না, সকাল তো আসবে, সেটা শুভ হবে কি অশুভ হবে সেটা উপরবেলাই ঠিক করবে। তো যাই হোক, খুব কষ্টের মধ্যে দিন কাটছে, ব্যথায়, যন্ত্রণায়, মানসিক টেনশনে। তো এই যে বললাম না, গ্রামের মানুষের অনেক ধারণা। যখন গ্রামে ছিলাম তখন তো শুনতাম যে শহরের মানুষরা স্বার্থপর হয়, শহরের মানুষরা মানুষের খোঁজ নেয় না, পাশের বাড়িতে মরে পড়ে থাকলেও খোঁজ নেয় না। কিন্তু আমার তো এখানে আসার পরে অভিজ্ঞতা অন্যরকম। কারণ আমি যখন অসুস্থ ছিলাম, 1 মাস হসপিটালে ছিলাম, এখানে সবাই যে যার মতো হেল্প করেছে। ব্লাড পাওয়া যাচ্ছে না, তারা জোগাড় করে দিয়েছে ব্লাড। এই এখন অসুস্থ, এই দেখো চা, কফি, খাবার, আবার আমাকে রান্না করতেই বারণ করছিল, কিন্তু আমার চাল ভেজানো হয়ে গিয়েছিলো। তারপর অদ্রিজাকে সবসময় খোঁজ খবর নেওয়া, দেখা। তো শহর গ্রাম বলে নয়, প্রত্যেকটা জায়গাতেই ভালো খারাপ আছে। তো আমার মনে হয় গ্রামে যখন আমি বাস করেছি, এইটুকু খোঁজ খবর, এইটুকু সাহায্য মনে হয় পেয়েছি, মনে পড়ছে না, পেতে পারি। তো এই হলো জীবন। এখন এটা খেয়ে, অদ্রিজা স্কুল আছে, একটুখানি রান্না বসিয়েছি, তারপর ভাবছি আজকে যাবো আবার হসপিটালে। দাঁত দিয়ে ক্রমাগত রক্ত পড়তেই আছে। গরম পায়ে সেই একই অবস্থা, কোনো কম নেই, চরম ব্যথা যন্ত্রণা এখন হচ্ছে। এখন খেতে বসবো। আচ্ছা, এবার একা আছি, পাশের ঘরে বলছিল খাওয়ার জন্য, কিন্তু তবু রান্না করেছি। এখানে একটুখানি পাটের শাক ভাজা করলাম, আর সকালে অদ্রিজাকে একটু ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, বেগুনগুলো সব পুড়ে গেছে। আর এইখানে যে আলু পটল, একটু মাছ ছিল, তাই দিয়ে ঝোল করেছিলাম, ও খেয়ে গেছে স্কুলে। ভাত, একটু খাবো।
এইমাত্র স্নান টান করে আসলাম, আর রান্না তো সেরেছিলাম, শুধু ওই পাটের শাকটুকু এখন করলাম, করে এখন খাবো। খেয়ে ভাবছি হসপিটাল আর একবার যাই। কালকে গিয়েছিলাম ফর্টিসে, তার একবার ডাক্তারের সামনাসামনি গিয়ে আর একবার দেখি কী হয়। একটু কম নেই, ওষুধ তো খাচ্ছি, তারপরে আরও মনে হচ্ছে বাড়ছে, পুরো জায়গাটা লাল হয়ে গেছে, মনে যেন রক্ত এবার ফেটে বার হবে এরকম। তো খেয়ে টেয়ে যাবো। তো পাশের ঘরের ওই দিদি বলছে যে যাবো তোমার সঙ্গে, এখন দেখি ওনাকে যেতে বলি। আবার এক এক সময় ভাবছি মানুষকে বিব্রত করব, আবার এই রোদ গরমে যাবে, আবার হয়তো নিজেই অসুস্থ যদি হয়ে যায় তখন আর এক ঝামেলা। কালকে ওই জন্য নিয়ে যায়নি, কালকেও বলেছিল যে আমি কি যাবো তোমার সঙ্গে, তাহলে না, দেখি যদি সমস্যা হয় অসুবিধা হয় আমি ফোন করবো, ডেকে নেবো। আজকেও আমাকে সকালে বললো যদি যেতে হয় তাহলে বলো, তখন খাই, খেয়ে দেখি যদি বলবো। তো দেখো, খাওয়া দাওয়া করে তারপরে আবার ডাক্তার দেখানোর জন্য বেরিয়ে পড়েছি। আর ওই যে বসে আছেন ভদ্রমহিলা, তো উনি হচ্ছেন আমার পাশের ঘরের। তো ওই দিদিভাই আমাকে গতকালও বলছিল যে তোমার সঙ্গে কি যাব, তো গতকাল আমি আর নিয়ে যাইনি, তো আজকে আবার সঙ্গে নিয়েই যাচ্ছি। কারণ ওখানে গিয়ে ডাক্তারেও জিজ্ঞাসা করে, সবাই জিজ্ঞাসা করে, কারণ এতটা পায়ের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে যে একা এসছো। আসলে ব্যাপারটা কি, আমি আর চাইছিলাম না মানুষকে বিব্রত করতে, কারণ নিজের কষ্ট তো আছে, তারপরে কাউকে নিয়ে যাব রোদ গরমে, যদি সে অসুস্থ হয় কিছু হয়, এই জন্য আর কি নিয়ে যেতে চাইছিলাম না। তবু সেকেন্ড দিনও একা যাব, ওই জন্য আবার ঠিক আছে, উনি বললেন যে আমি যাবো কি, আমি বলছি ঠিক আছে চলুন তাহলে। তো এখানে দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার আর কি দেখাবো, ডাক্তার তো একই জিনিস। ডাক্তার বলল এখন সময় লাগবে, তুমি ওষুধ যা দেওয়া হয়েছে খাও, আর যে ওষুধ বন্ধ করতে বলা হয়েছে সেটাই করো। আর ওখান থেকে কিছু ওষুধ আরও নিতে দিয়েছিল, তো সেটা আমি ওখানে ফার্মেসিতে নিয়ে, আর এই যে পায়ের পরিস্থিতি দেখো, পাটা মানে দেখলেই ভয় লাগবে, ভয়ঙ্কর পরিস্থিতি। তো পুরো দেখো একদম মানে ভিতরে মনে হচ্ছে যেন একদম সেই রক্তের প্যাকেট রাখা আছে, মানে ফুটো করলেই যেন রক্ত সব বার হয়ে আসবে। তো এই হচ্ছে পরিস্থিতি, একদম পুরো লাল হয়ে গেছে ভিতরে, যেহেতু রক্তক্ষরণ হচ্ছে, আর সেই রক্ত পাওয়ার জন্য এই পা ফুলে যাচ্ছে। তো এখন এই যে পা পুরো একদম লাল টকটক টকটক করছে, দেখেই ভয় লাগছে। তো এই ভিডিওটা লম্বা করে করার কারণ হচ্ছে, আমি এই পায়ের ভিডিওটা করে আমি ডাক্তারকে পাঠাচ্ছিলাম, মানে অন্য ডাক্তারকে, আমার যে গাইনো ডাক্তার, সেই ডাক্তারের সঙ্গেও আমার খুব ভালো একটা সম্পর্ক। ওনাকে যে কোনো সমস্যায় আমি সবসময় কাছে পাই, ওনাকে ভিডিও করে আমি পাঠাচ্ছিলাম যে এটা কি করা যেতে পারে, সেই পরামর্শ দেওয়ার জন্য। তো যাই হোক, ওই যে যার জীবনে বলে না যে সব দিকে খারাপ হয় না, মানে কোনো না কোনো দেখবে, সব পথ যখন বন্ধ থাকে কোনো না কোনো পথ খোলাই থাকে। আমার জীবনে মানে জন্ম থেকেই আমার এই জন্ম মৃত্যুর সঙ্গে লড়া, জীবনে এমন এমন পরিস্থিতি আসে যে মানে সেগুলো একদম সেই মৃত্যুর কাছ থেকে যেন বারবার ফিরে আসি। কিন্তু হয়েছে মানে ভগবান কিছু কিছু মানুষকে আবার পাঠায় যাদের মানে আমার ভালোর জন্য আর কি। তো আমি যেরকম হার্টের ডাক্তার পেয়েছি, সেরকম পেয়েছি গাইনোর ডিপার্টমেন্টের ডাক্তার। তো আমার এই যে হার্টের ডাক্তার এত বড় একটা ইন্টারন্যাশনাল হসপিটালে, যে ফর্টিস হসপিটাল, যারা জানো তারা বুঝবে যে ফর্টিস এগুলো হচ্ছে হাইফাই একদম ইন্টারন্যাশনাল হসপিটাল, যেগুলোতে হচ্ছে এই মন্ত্রী আমলা অভিনেতা মানে এত বড় বড় লোকেদের চিকিৎসা হয়। তো সেইখানে ডাক্তারও কিন্তু আমাকে খুব ভালোবেসে চিকিৎসা করাই। আর মানে আমার ফিসটুকু প্রত্যেকবার হয়তো নেয় না গো, কারণ আমি দীর্ঘদিনের ওনার হাতেই পেশেন্ট, উনি আমার অপারেশন করেছেন। তো ওই যে বললাম, ভগবান সব দিক থেকে মারে না, একটা দিক না একটা দিক খোলাই রাখে। আবার এই যে গাইনো ডাক্তার একটা পেয়েছি আরজিকর হসপিটালের ডাক্তার, তিনিও বড় বড় হসপিটালে বসে, মণিপাল হসপিটালে, যে ম্যাডাম অজন্তা সামন্ত ম্যাডাম, তো ওনাকেও যে কোনো সমস্যা, যে ম্যাডাম আমার একটু সমস্যা হচ্ছে, হোয়াটসঅ্যাপে যদি লিখি সঙ্গে সঙ্গে উনি রিপ্লাই দেবেন কিংবা ফোন করবেন। এটাই হলো জীবন।